বিশ্ব বন্যপ্রাণী দিবস 2026 উপলক্ষে আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত কিছুক্ষণ আগেও ছিলেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আল মিন্টু এমপি মহোদয়। উনি একটি বিশেষ মিটিংয়ের কারণে অনুষ্ঠানে স্থল ত্যাগ করেছেন। অনুষ্ঠানে এখনও উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার, আমাদের আলোচকবৃন্দ এবং বিভিন্ন দপ্তর, সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বন্যপ্রাণী প্রেমিক হিসেবে যারা স্বীকৃত তারা সকলেই আজকে এখানে উপস্থিত হয়েছেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন অধিদপ্তরের পক্ষ থেকে। শুভ অপরাহ্ন। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, বিশেষ করে 2026-এর বন্যপ্রাণী দিবস উপলক্ষে যে থিমটি আছে সেই থিমটি এবছর একটু ভিন্ন আঙ্গিকে নির্ধারণ করা হয়েছে বিশ্বব্যাপী। আমরা সবসময় বন্যপ্রাণী নিয়ে যেটি বুঝি, যেটি আমাদের চোখের সামনে ভাসে, নিশ্চয় বন্যপ্রাণী বললে আমাদের সামনে প্রথমেই বাঘ ভাসে, আমাদের হাতি ভাসে, আমাদের ডলফিন ভাসে, আমাদের বিভিন্ন ধরনের পাখি ভাসে। কিন্তু এইবার থিমটি একটি অন্য জিনিসকে আমাদেরকে ভাবিয়ে তুলেছে, সেটি হচ্ছে ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণ, স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার উন্নয়ন। এই থিমেটিক এরিয়ার উপরে আমরা দুইটি প্রেজেন্টেশন আজকে আমরা দেখেছি। একটি হচ্ছে আমাদের মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় এবং বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মহোদয়। এরপরে আলোচনা হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি। আমি বন অধিদপ্তরের পক্ষ থেকে দাঁড়িয়েছি আপনাদেরকে একটু ধন্যবাদ জানানোর জন্য এবং সভাপতি হিসেবে সভার সমাপ্তি ঘোষণা করার জন্য। কিন্তু সমাপ্তি ঘোষণা করার আগে আপনাদের ঠিক 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি যে বাংলাদেশে আসলে এই থিমেটিক এরিয়ার বাইরেও যদি আমি বন্যপ্রাণীর কথা বলি তাহলে আসলে বাংলাদেশের বন্যপ্রাণীর অবস্থাটি এখন কি অবস্থায় আছে, আমাদের আসলে কি করা উচিত, আমরা কোন লাইনে যেতে চাই। আমরা সকলেই জানি যে কিছু কিছু বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ, আমি বলবো যে বেশ কয়েক বছর ধরে আমরা বেশ ভালো আশাপ্রদ রেজাল্ট আমরা দেখছি। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সুন্দরবনের পদদেশে ওনার বাড়ি, সুন্দরবন সম্পর্কে, সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবনের বন্যপ্রাণী এবং সুন্দরবনের সার্বিক গুরুত্ব বিষয়ে ওনার কাছে আলাদাভাবে আর কিছু বলার নেই। শুধু আমরা এখন আশাবাদী হতে চেয়েছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে। আমরা যেটি বিগত দীর্ঘ সময় ধরে চেষ্টা করে পারিনি, সেইটি হয়তো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের হাত দিয়ে হয়তো আগামী দিনে, আগামী 5 বছরে সেইটি হয়তো আমরা অ্যাচিভ করতে পারবো, সেটি দ্বার প্রান্তে আমরা পৌঁছাতে পারবো। বন অধিদপ্তরের প্রায় 7,000 কর্মকর্তা কর্মচারী আজকে সেই আশায় বুক বেঁধেছে। সুন্দরবনে বাঘের সংখ্যা আমি বলবো যে এক সময় অনেক কমে গিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সুন্দরবনের আশেপাশে যারা বসবাস করছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলে যাদের বাস, তাদের সহায়তায় সরকার এবং বিভিন্ন কনজারভেশনিস্ট এবং বিভিন্ন এনজিও এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা আমরা 2025 সালে ডিক্লেয়ার করেছি, সেটি হচ্ছে এখন 125। যদিও এক সময় ঘোষণা করা হয়েছিল সেটি দ্বিগুণ হবে, যখন বাঘের সংখ্যার থেকে অনেক কম ছিল, কিন্তু যদিও সেটি হয়নি, কিন্তু আমরা বলবো যে 2014 সালে, 2018 সালে এবং 2025 সালে এই স্ট্যাটিস্টিক্সটি যদি আমরা দেখি তাহলে বলবো যে এখানে কিছু উন্নয়ন আমাদের ঘটেছে। আমরা বন্যপ্রাণীর মধ্যে সব থেকে বেশি সুন্দরবনে একটি বন্যপ্রাণী আছে যেটি এখন মাত্র হয়তো হাতে গোনা কয়েকটি আছে, সেটি হচ্ছে সব থেকে বেশি এন্ডেঞ্জার্ড বাংলাদেশে, সেটি হচ্ছে মাস্ক ফিনফুট। সেটির কথা অনেকেই জানে না, অনেকে এটিকে খেয়ালও করে না, কিন্তু এটি সারা বিশ্বে যতগুলো আছে তার মধ্যে বাংলাদেশে অনেকগুলো ছিল, এখন শুধুমাত্র সুন্দরবনে টিকে আছে। তাও শুধুমাত্র বিগত
যে সার্ভে হয়েছে সেখানে মাত্র 5 জোড়া না কয় জোড়ার দেখা পাওয়া গিয়েছে। এটি হচ্ছে সব থেকে সংকটাপন্ন অবস্থায় আছে এবং এটি সুন্দরবনের খাল এবং এর সাথে জেলেদের মাছ ধরার সম্পর্কিত বিষয়টি আছে। যদি আমরা শুধুমাত্র এই কয়েকটি খালে যদি জেলেদেরকে আমরা নিবারণ করতে পারি, তাদেরকে যদি এখান থেকে মাছ ধরা বাড়িতে করতে পারি, তাহলেই কিন্তু এই বিশ্বব্যাপী যে বিপন্ন প্রাণীটি আছে, পাখিটি আছে, মাস্ট ফিড ফুড, সেটি কিন্তু আমরা সুন্দরবনে সংরক্ষণ করতে পারি। এর বাইরে আরেকটি বাংলাদেশের সব থেকে বড় ম্যামালস সেটি হচ্ছে আমাদের এশিয়াটিক এলিফ্যান্ট, যেটি আমরা নিয়ে গর্ব করি। সেটি বাংলাদেশে এখন সব থেকে খারাপ অবস্থানের মধ্যে পড়ে গিয়েছে। আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের কক্সবাজার অঞ্চল এবং আমাদের শেরপুর অঞ্চল, যদিও শেরপুর অঞ্চলে এই হাতিগুলো আমাদের এখানকার স্থায়ী হাতি নয়, এইগুলো হচ্ছে আমাদের মাইগ্রেটরি হাতি, কিন্তু বিভিন্ন কারণে এই মাইগ্রেটরি হাতিটি কালক্রমে এটি আস্তে আস্তে স্থায়ী হাতি আমাদের রেসিডেন্ট এলিফ্যান্টের নেচারে আস্তে আস্তে চলে যাচ্ছে। আগে বছরে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে 2-3 মাসের জন্য আসতো, এখন বছরে আমাদের প্রায় 9 থেকে 10 মাসই এখানে আমাদের অবস্থান করে। হয়তো যে অবস্থায় দাঁড়াচ্ছে, কালক্রমে আমরা হয়তো দেখবো এটি হয়তো ভবিষ্যতে শেরপুরে আমাদের এই অঞ্চলে স্থায়ী হাতি হিসাবে রূপ নেবে। তো এই জায়গাগুলোই কিন্তু আমাদের হাতিতে অনেক সংকটাপন্ন অবস্থায় আছে। প্রতি বছর আপনি খেয়াল করেন, জানবেন আপনারা, বনের ভিতরে প্রচুর পরিমাণে অবৈধ বসবাস আছে। তারা সেখানে ক্ষেত খামারি করে। এই যে ফেব্রুয়ারি মাসটি আসছে, এখন এই যে ধান পাকবে, এই ধান পাকার সময় ক্ষেতের চারিদিকে দেখবেন যে জিআই তার দিয়ে ইলেকট্রিক কানেকশন দিচ্ছে এবং হাতি মেরে ফেলছে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশের জন্য আছে। আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমি বলবো যে 2025 সালে একটি অধ্যাদেশ, 2026 সালে একটি অধ্যাদেশ জারি হয়েছে। এর আগে 2টি আইন ছিল, সেই আইন 2টিকে রহিত করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটি মনে হয় যে এখানে যারা উপস্থিত আছে সকলেই স্বীকার করবে যে এটি একটি যুগান্তকারী অধ্যাদেশ হিসেবে এই অধ্যাদেশটি অবশ্যই আমরা দাবি করি যে আইনে পরিণত হওয়া উচিত। কারণ এখানে যেই ল্যাকিংসগুলো ছিল বন্যপ্রাণী সংরক্ষণে এবং এনফোর্সমেন্টে, সেগুলো কিন্তু এই অধ্যাদেশের মধ্যে সন্নিবেশ করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন। এটি অবশ্যই সংসদে যখন উঠবে এটি আইনে পরিণত করার জন্য, তখন আমরা অবশ্যই সেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সেই দৃঢ় অবস্থানটি আমরা অবশ্যই আশা করি যাতে এটি আইনে পরিণত হয়। বন্যপ্রাণী সংরক্ষণের একটি বড় অনুষঙ্গ হচ্ছে বন্যপ্রাণী অপরাধ, যেটি প্রতিনিয়ত আমাদের সংগঠিত হচ্ছে। সেই অপরাধকে কিভাবে আমরা দমন করতে পারি এবং সেই বিভিন্ন বন্যপ্রাণী যখন বিপন্ন হচ্ছে সেখান থেকে আমরা সেই বন্যপ্রাণীগুলোকে কিভাবে রেস্কিউ করতে পারি, এই 2টি বিষয় হচ্ছে আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশের বন অধিদপ্তরে বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট নামে একটি ইউনিটের সংযোজন হয়েছে, কিন্তু এই ইউনিটটি এখন আমি বলবো যে অত্যন্ত নাজুক অবস্থা দিয়ে আমরা এই কার্যক্রম পরিচালিত করছি। আমাদের কিনোট স্পিকার একজন বলেছেন মাত্র 11 জন জনবল নিয়ে আমরা এই ইউনিটটি পরিচালিত করছি। আরো করুণ দশা হচ্ছে এই ইউনিটটি যে যানবাহন দিয়ে তাদের রেস্কিউ এবং ক্রাইম কন্ট্রোল করছে, সেটির অবস্থা আরো নাজুক। এখান থেকে দূরবর্তী কোনো জায়গায় যেতে গেলে তারা সবসময় ভয়তে থাকে কখন না জানি গাড়িটি রাস্তায় বন্ধ হয়ে যায়, কখন মেকার থেকে গাড়ি ঠিক করে আবার উদ্ধার অভিযানে যেতে হয়। সো এই জায়গাগুলো আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা যদি এই জায়গাগুলোকে যদি আমরা আরো বেশি অ্যাড্রেস করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে অবশ্যই নিয়ে আসা সম্ভব। আরেকটি জায়গা হচ্ছে বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে আমরা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখি যে আমরা রেস্কিউ করার জন্য আমাদের যথেষ্ট জনবল এবং যথেষ্ট টেকনিক্যাল সাপোর্টও আমাদের নেই। আমরা সেখানে আমি অবশ্যই বলবো যে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা আমাদেরকে হেল্প করছে। বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্টকে এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটকে কিন্তু এই ধরনের রেস্কিউ করার জন্য সাংঘাতিকভাবে সহযোগিতা করছে। সামান্য কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি আমাদের পূর্বাঞ্চল থেকে প্রচুর পরিমাণে বুনো হাঁস উদ্ধার হয়েছে,
এবং সেখানে বাংলাদেশ ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং ওয়াইল্ড লাইফ বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একসাথে কাজ করে প্রচুর পরিমাণে বনহাস উদ্ধার করে আবার পূর্বাঞ্চলে সেগুলো অবমুক্ত করা হচ্ছে। তো এই ধরনের অন্যান্য ভলেন্টিয়ার অর্গানাইজেশন যারা আছে তাদের সাথেও আমাদের আসলে পার্টনারশিপটা আরো বেশি স্ট্রেনথেন করা দরকার, যাতে একসাথে আমরা বাংলাদেশের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রম একসাথে করতে পারি। আজকে এবং সেই সাথে সাথে আজকে একটি বিষয়ে আলোচনা হচ্ছে এবং যেটি সবাই বলেছেন, আমিও সেটি আবার পুনরায় ব্যক্ত করতে চাই, সেটি হচ্ছে 17 তারিখে যখনই সরকার গঠন করেছে মাত্র একদিন পরে 19 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের জন্য উনি আন্তঃমন্ত্রণালয় সভাটি করেছেন। অর্থাৎ এই কাজকে কতটি গুরুত্বপূর্ণ মনে করলে এবং কতটি গুরুত্ব প্রদান করলে 2 দিনের মাথায় এরকম একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা যায়, সেটি কিন্তু এই আন্তরিকতা এবং এই গুরুত্বটি যদি না থাকতো তাহলে কখনোই কিন্তু এটি সম্ভব হতো না। আমি একটি বিষয় শুধু একটু বলে শেষ করব। এই বৃক্ষরোপণ আন্দোলন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিটি কিন্তু আমি বলবো যে 1993 সাল থেকে বাংলাদেশে কিন্তু সাংঘাতিকভাবে বেগবান হয়েছিল এবং সারা দেশে ন্যাশনাল ট্রি ফেয়ার, মানে আমরা জাতীয় বৃক্ষ মেলা যেটি করি, এবং সারা বিভাগীয় শহর এবং জেলা শহরের যে বৃক্ষ মেলাটি হয় এটি কিন্তু 1993 সাল থেকেই কিন্তু এটি চালু হয়েছিল। আমি বলবো সেই মোমেন্টামটি আবার আমরা 2026 সালে এসে দেখলাম, যেটি শেষ হয়েছিল সেটি আমি বলবো যে এখান থেকে আবার শুরু হয়েছে এবং এটি শুধু 25 কোটি বৃক্ষরোপণই হবে না, এটি কিন্তু বাংলাদেশের পরিবেশের ভারসাম্য সংরক্ষণের জন্য, রক্ষার জন্য একটি সাংঘাতিক যুব উপযোগী কাজ হবে যদি আমরা এটি প্রপারলি বাস্তবায়ন করতে পারি। আমাদের যেই দিবসটি উদযাপন করার জন্য, যেই দিবসটি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা আজকে উদযাপন করছি, সেই বন্যপ্রাণীর আবাসস্থল বৃদ্ধি এবং আবাসস্থল উন্নয়নের জন্য কিন্তু এই 25 কোটি বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। যদি আমরা যারা টেকনিক্যাল পার্সন আছি এবং এই টিমের সাথে যারা টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করছে, আমি দেখছি পিছনে একজন টেকনিক্যাল এক্সপার্ট এই 25 কোটি বৃক্ষরোপণের জন্য একজন উনি উপস্থিত আছেন। যদি সকলের সহযোগিতায় যদি আমরা সঠিক গাছটি সঠিক জায়গায় লাগাতে পারি, তাহলে আমি বলবো এই বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়নের জন্য এই কার্যক্রমটি কিন্তু একটি মাইলফলক হিসেবে বাংলাদেশে ভবিষ্যতের জন্য পরিগণিত হবে। আমি সময় নিব না, আমি সকলকেই ধন্যবাদ জানাই। শুধু একটি বিষয় আমি 7000 কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে একটি দাবি শুধু জানিয়ে দিতে চাই। দাবিটি আমার ব্যক্তিগত নয়, এটি বন অধিদপ্তরের দাবি। যারা এই ঝুঁকিপূর্ণ কাজ করছে তাদের জন্য আমরা যদি ঝুঁকি ভাতার ব্যবস্থা করতে পারি, তাহলে এই কর্মকর্তা কর্মচারীরা আমরা অনেক চেষ্টা করেও, অনেক দিন দরবার করেও আজও পর্যন্ত করতে পারিনি। আপনি সুন্দরবনের পাদদেশ থেকে এসেছেন, সুন্দরবনের ভিতরে রিমোট অঞ্চলে যেসব বনকর্মীরা কাজ করছে তাদের অবস্থা আপনি অবশ্যই জানেন। ওখানে অন্যান্য যারা কাজ করছে তারা কি ধরনের সরকারি সুবিধা পেয়ে আসছে, আর আমার বনকর্মীরা কতটুকু পাচ্ছে। তারা রেশন পায় না, তারা নামমাত্র ছোট্ট একটু ঝুঁকি ভাতা পেয়ে থাকে। যদি তাদেরকে রেশন সুবিধার আওতায় নিয়ে আসা যায়, তবে আমি নিশ্চিত এখানে খুলনা থেকে এবং বাগেরহাট, খুলনা থেকে যারা এসেছেন তারা আরো বেশি ডেডিকেটেড হয়ে সুন্দরবন সুরক্ষার জন্য, সুন্দরবন মায়ের মতন সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য তারা আরো বেশি কাজ করতে পারবেন। শুধুমাত্র রেশন আর ঝুঁকি ভাতাটা যদি ওনাদেরকে এই সুবিধা যদি আমরা দিতে পারি, সকলকেই ধন্যবাদ এবং নিরন্তর শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে